আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দূরদেশে থেকেও দেশের টানে, ঈদের শুভেচ্ছা শেখ হাসিনার, থাকছে প্রতিবেদনে। সবুজ সংকেত পেয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা, কাঁপছে রাজনীতি, থাকছে প্রতিবেদনে। ইউনূস রাজত্বের দুর্নীতি সংসদে ফাঁস করলেন জামায়াত নেতা, বেরিয়ে এলো মুখোশের আড়ালের মুখ, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে সরাসরি লড়াই, তারেকের বিরুদ্ধে মাঠে হাসিনা, থাকছে প্রতিবেদনে। হাসিনা ছিল ফ্যাসিস্ট, রাষ্ট্রপতির ভাষণে চলছে গভীর খেলা, থাকছে প্রতিবেদনে। চিফ প্রসিকিউটর তাজুল অপসারণ, ভারতের দিকে কৌশলী বার্তা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দূরদেশে থেকেও দেশের টানে শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা। নয়াদিল্লিতে অবস্থান করেও দেশের মানুষের প্রতি অটুট ভালোবাসা ও গভীর টান থেকে পবিত্র ঈদ আল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। ভৌগোলিক দূরত্ব যেন তার হৃদয়ের দূরত্ব তৈরি করতে পারেনি, এমন বার্তাই উঠে এসেছে তার বক্তব্যে। ভার্চুয়াল এই ভাষণে তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি আজ দূরে থাকলেও আমার হৃদয় সবসময় বাংলাদেশের মানুষের সঙ্গেই রয়েছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি প্রত্যেকটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তার কণ্ঠে ছিল একদিকে আবেগ, অন্যদিকে দৃঢ়তা, যা দেশবাসীর মধ্যে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি তার বক্তব্যে ঈদের মূল চেতনার কথাও তুলে ধরেন। বলেন, ঈদ কেবল আনন্দ উৎসবের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সংযম এবং ত্যাগের শিক্ষা দেয়। রমজান মাস জুড়ে যে ধৈর্য, সহমর্মিতা ও আত্মসংযমের চর্চা করা হয়, ঈদ সেই শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি সবাইকে আহ্বান জানান যেন এই শিক্ষা শুধু উৎসবেই সীমাবদ্ধ না রেখে সারা বছর জীবনে ধারণ করা হয়। শেখ হাসিনা বিশেষভাবে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, তারা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে যারা ন্যূনতম প্রয়োজন থেকেও বঞ্চিত। ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে আমাদের দায়িত্বশীল হতে হবে। তার এই আহ্বান সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা অপরিহার্য। নয়াদিল্লিতে অবস্থান প্রসঙ্গে তিনি সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য না করলেও ইঙ্গিত দেন যে দেশের স্বার্থে যেখানেই থাকুন না কেন তিনি সবসময় দেশের কল্যাণের চিন্তায় নিয়োজিত। তার এই অবস্থানকে অনেকে কূটনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এই ভার্চুয়াল বক্তব্য দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দূর দেশে থেকেও দেশের মানুষের প্রতি এমন আন্তরিকতা প্রকাশের জন্য প্রশংসা করছেন। আবার কিছু মহল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করছেন। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি দেশের তরুণ প্রজন্মের প্রতিও বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, আমাদের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি। তিনি তরুণদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা জানান শেখ হাসিনা। তিনি বলেন, দেশের বাইরে থেকেও তারা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঈদের এই দিনে তাদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার। তার এই আহ্বানে এক ধরনের ঐক্যের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। দূরে থেকেও দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও অঙ্গীকারের যে প্রকাশ তিনি ঘটিয়েছেন তা নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মনেও নাড়া দিয়েছে। ঈদের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তার এই বার্তা জাতীয় ঐক্য ও মানবিক মূল্যবোধকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।
সব মিলিয়ে বলা যায় নয়াদিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার এই ভার্চুয়াল ঈদ শুভেচ্ছা কেবল একটি আনুষ্ঠানিক বার্তা নয়, এটি ছিল দেশের মানুষের প্রতি তার গভীর ভালোবাসা, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি এক দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন। সবুজ সংকেত পেয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা, কাঁপছে রাজনীতি। দীর্ঘ সময় পর দেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। সবুজ সংকেত পেয়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গন জুড়ে এখন একটাই আলোচনা, সত্যি কি ফিরছেন তিনি, নাকি এটি কেবল গুঞ্জন? তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের রাজনৈতিক মোড় আসতে পারে। ২০২৪ সালে দেশজুড়ে চলা বিতর্কিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সে সময় আন্দোলনটি দ্রুতই সাধারণ শিক্ষার্থীদের দাবির বাইরে গিয়ে বৃহত্তর রাজনৈতিক রূপ নেয়। দেশব্যাপী সংঘর্ষ, উত্তেজনা এবং অনিশ্চয়তার মধ্যে তার দেশত্যাগ ছিল ব্যাপক আলোচিত ও সমালোচিত একটি ঘটনা। এরপর থেকেই দেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে তিনি ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। যদিও তার অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে তিনি নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সম্প্রতি শোনা যাচ্ছে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু ইতিবাচক সংকেত মিলেছে, যার ফলে তার দেশে ফেরার পথ অনেকটাই সুগম হয়েছে। সবুজ সংকেত কথাটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত শব্দ হয়ে উঠেছে। এই সংকেত কার কাছ থেকে এসেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে এটি একটি কৌশলগত ও সমন্বিত সিদ্ধান্তের অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তার নেতৃত্বে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ আবারও সক্রিয়ভাবে মাঠে নামতে পারে। এতে করে বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন ঘটার আশঙ্কা ও সম্ভাবনা দুটোই দেখা দিচ্ছে। এদিকে তার ফেরার খবর ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সমর্থকরা এই খবরকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন তার নেতৃত্বে দল আবারও সংগঠিত হয়ে উঠবে। অন্যদিকে বিরোধী দলগুলো বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে এবং সতর্ক অবস্থান নিচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন তার ফিরে আসা দেশের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে, আবার কেউ মনে করছেন এতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মতামত ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এছাড়া আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি তিনি সত্যিই দেশে ফেরেন তাহলে প্রথমেই তাকে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর রাজনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। নতুন প্রজন্মের ভোটার, পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপট এবং ভিন্ন রাজনৈতিক সমীকরণ সবকিছুই তার জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে। তবে তার রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ এবং দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা তাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে বলে মনে করছেন তার সমর্থকরা। তারা আশা করছেন তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং উন্নয়নের ধারাকে আবারও গতিশীল করবে। অন্যদিকে সমালোচকরা বলছেন তার ফিরে আসা নতুন করে রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। অতীতের বিভিন্ন ইস্যু, আন্দোলন এবং রাজনৈতিক দ্বন্দ্ব আবারও সামনে চলে আসতে পারে, যা দেশের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এখন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবুজ সংকেত পাওয়ার এই গুঞ্জন সত্যি হলে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি আরও উত্তপ্ত ও ঘটনাবহুল হয়ে উঠবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর একদিকে, আসলে কি ফিরছেন শেখ হাসিনা, নাকি এটি কেবল রাজনৈতিক কৌশলের অংশ? সময়ই এর সঠিক উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই গুঞ্জন ইতোমধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী রাজনীতিতে এর প্রভাব গভীর হতে পারে। রাজনীতিতে সরাসরি লড়াই, তারিকের বিরুদ্ধে মাঠে হাসিনা। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। সাম্প্রতিক নানা গুঞ্জন, সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন এবং নেতৃত্বের সক্রিয়তা ঘিরে নতুন করে সরাসরি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা, অন্যদিকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। এই দুই মেরুকে কেন্দ্র করে দেশের রাজনীতি যেন নতুন এক সংঘাতমুখী অধ্যায়ে প্রবেশ করছে।
রাজনৈতিক সূত্রগুলো বলছে দীর্ঘ সময়ের অনিশ্চয়তা ও অস্থিরতার পর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে আবারও সংগঠিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য নেতৃত্বের সক্রিয়তা ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ছোট বড় বৈঠক, মতবিনিময় সভা এবং সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। নেতাকর্মীরা বলছেন যে কোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তারা মাঠে থাকার জন্য প্রস্তুত। বিশেষ করে শেখ হাসিনার সম্ভাব্য সক্রিয় অংশগ্রহণের খবর দলীয় নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা মনে করছেন তার নেতৃত্বে দল আবারও শক্ত অবস্থানে ফিরতে পারবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং রাজনৈতিক দক্ষতা এই সবকিছুই আওয়ামী লীগের জন্য বড় সম্পদ হিসেবে কাজ করবে বলে মনে করছেন তারা। অন্যদিকে তারিক রহমানের নেতৃত্বে বিএনপিও বসে নেই। দলটি ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে নিজেদের উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য জনসমর্থন বাড়ানো এবং রাজনৈতিক দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরা। বিএনপি নেতারা বলছেন তারা একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য আন্দোলন চালিয়ে যাবেন। এই প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দুই প্রধান শক্তির মধ্যে এই প্রতিযোগিতা গণতন্ত্রের অংশ হলেও যদি সংহিংসতা বা অস্থিরতায় রূপ নেয় তবে তা দেশের জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে এমন পরিস্থিতিতে রাজপথে উত্তেজনা বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মনে করছেন শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলে গণতন্ত্র আরও কার্যকর হয়। অন্যদিকে অনেকেই আশঙ্কা করছেন এই লড়াইয়ের ফলে রাজনৈতিক সংহিংসতা, হরতাল বা অবরোধের মতো কর্মসূচি বাড়তে পারে, যা অর্থনীতি ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা বলছেন তারা উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা নিয়ে জনগণের কাছে যাবেন। তাদের দাবি গত কয়েক বছরে দেশের যে অগ্রগতি হয়েছে তা অব্যাহত রাখতে হলে তাদের নেতৃত্ব প্রয়োজন। তারা বিশ্বাস করেন জনগণ উন্নয়নের ধারাবাহিকতা চায় এবং সেই কারণেই তারা আবারও সমর্থন পাবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করছে। তাদের মতে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোন দল কতটা কার্যকরভাবে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। কেবল শীর্ষ নেতৃত্ব নয়, তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই ভবিষ্যতের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনা এবং তারিক রহমানকে কেন্দ্র করে যে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের আবহ তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন এক মোড়ে নিয়ে যাচ্ছে। এই লড়াই কতটা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এগোয় সেটিই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, আসন্ন সময় বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে যাচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল অপসারণ, ভারতের দিকে কৌশলী বার্তা। দেশের বিচার ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ। হঠাৎই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে তিনি যেসব সংবেদনশীল মামলার সঙ্গে যুক্ত ছিলেন তার মধ্যে আলোচিত হাসিনা সংশ্লিষ্ট মামলা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলে একটি অংশ বলছে তাজুল ইসলাম অতীতে এমন কিছু মামলার সঙ্গে যুক্ত ছিলেন যেগুলোতে শেখ হাসিনার নাম বা রাজনৈতিক অবস্থান সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারত। সেই প্রেক্ষাপটে তার অপসারণকে কেউ কেউ সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো। এই অবস্থায় তার সঙ্গে সংশ্লিষ্ট মামলায় কাজ করা একজন গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তার অপসারণকে অনেকেই নিছক প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপটি হতে পারে বহুমাত্রিক বার্তা বহনকারী। একদিকে এটি অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় পুনর্বিন্যাস, অন্যদিকে আঞ্চলিক কূটনীতিতে একটি সূক্ষ্ম সংকেত। বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। কিছু পর্যবেক্ষক মনে করছেন যদি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বা রাজনৈতিক পুনঃসক্রিয়তার কোনো পরিকল্পনা থাকে তাহলে তার বিরুদ্ধে থাকা বা আলোচিত মামলাগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সেই জায়গা থেকেই তাজুল ইসলামের অপসারণকে একটি প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে সরকারি মহল থেকে বলা হচ্ছে এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, যার সঙ্গে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট মামলার সম্পর্ক নেই। বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বিরোধী রাজনৈতিক মহল এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের মতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন নিছক কাকতালীয় হতে পারে না। তারা এটিকে রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক হিসাব নিকাশের অংশ হিসেবে দেখছে। এদিকে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক বরাবরই কৌশলগত গুরুত্ব বহন করে। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সমন্বয় গুরুত্বপূর্ণ। ফলে দেশের ভেতরের এমন সিদ্ধান্ত অনেক সময় পরোক্ষভাবে কূটনৈতিক বার্তাও বহন করে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সব মিলিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ এখন শুধু একটি প্রশাসনিক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণের একটি বড় ইস্যুতে। বিশেষ করে শেখ হাসিনার অবস্থান, তার সঙ্গে সংশ্লিষ্ট মামলা এবং ইন্ডিয়ার প্রেক্ষাপট সব মিলিয়ে বিষয়টি আরও জটিল ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য কী তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটুকু স্পষ্ট, দেশের রাজনীতি ও কূটনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা আগামী দিনে আরও গভীর হতে পারে। ইউনুস রাজত্বের দুর্নীতি সংসদে ফাঁস করলেন জামায়াত নেতা। বেরিয়ে এলো মুখোশের আড়ালের মুখ। যে দলের কাঁধে ভর করে, যে দলের নেতাদের কাঁধে ভর করে ইউনুস ক্ষমতায় আসীন হয়েছিলেন, সেই জামায়াত এখন ইউনুসের কাছে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে যে সাউন্ড সিস্টেম বা হেডফোন ব্যবহার করা হয়, তা নিয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন দলের প্রবীণ নেতা শাহজাহান চৌধুরী। তবে তিনি একা নয়, দলের আরও এক নেতা এই সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। বিরতির পর নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিতে সভা শুরু হলে সাউন্ড সিস্টেমে গোলযোগ দেখা দেয়। স্পিকারকে দেখা গেল তিনি হাতে মাইক নিয়ে সভা পরিচালনা করছেন। যান্ত্রিক বিভ্রান্তি এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল যে সভা 20 মিনিটের জন্য স্থগিত রাখেন। বিরতির পর অধিবেশন শুরু হলে দেখা যায় সেই যান্ত্রিক বিভ্রাট। একাধিক সাংসদ বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনার দিন জামায়াত সাংসদ ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম হেডফোনের বিষয়ে অভিযোগ করেন। তিনি তার ফেসবুক পেজে লেখেন, এই হেডফোনের মান এতটাই ভয়াবহ যে ব্যবহার করতে গিয়ে কান মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের, সংসদে পুরনো ডিভাইস এর চেয়ে পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণভাবে হতাশ। তবে বোমা ফাটিয়েছেন দলের আরও এক প্রবীণ নেতা শাহজাহান চৌধুরী। স্পিকারকে হেডফোন দেখিয়ে তিনি বলেন, এখন এত বড় বোঝা মনে হয়। চাচাছোলা ভাষায় তিনি নিশানা করেন আগের সরকার এবং সেই সরকারের প্রধানকে। সাংসদ শাহজাহান বলেন, একটা বাজেট করেছিল আর ওখান থেকে লুটপাট বাহিনীর একটি বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থা করেন। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের হাউজে সাউন্ড সিস্টেমটা, আমরা তো আরও 2 বার সংসদে এসেছি, আপনিও এসেছেন, কিন্তু এত বড় একটা হেডফোন দেখিয়ে বোঝা মাথার ওপর দিয়ে 1-2 ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা ছাড়া যাতে করে একটা সাউন্ড সিস্টেম হয়। এই প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করেন। সাংসদ শাহজাহান বলেন, 1991 সালে সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি। 2001 সালেও 4 দলীয় সরকারের সময়ও হয়েছে। এখানেই শেষ নয়। স্পিকার ও নতুন সরকারের উদ্দেশ্যে তার বার্তা, এজন্য সাউন্ড সিস্টেমটা সুন্দর করার জন্য একটি সাধারণ হেডফোন দিলে আমরা শুনতে পাই, কিন্তু এত বড় বোঝার দরকার নেই। হেডফোন ছাড়াও সংসদের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করলে খুশি হব। প্রশ্ন হল, সংসদে কত হেডফোন দেওয়া হয়েছে? একটা আন্দাজ করা যেতে পারে, কম করেও 400 হেডফোন দেওয়া হয়েছে। এই হেডফোনে একটি কোম্পানির লোগো এবং নাম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হেডফোন নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে বিশেষ একটি সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে তদারকি সরকার এই কীর্তি করেছেন। সেটা জামায়াত নেতার মন্তব্যে পরিষ্কার হয়েছে। অভিযোগ, এই হেডফোন দিয়েছে জিঞ্জিরার একটি সংস্থা। অথচ বাংলাদেশের বাজারে বহু ভালো কোম্পানি রয়েছে যাদের হেডফোন নিয়ে কোনো অভিযোগ শোনা যায় না। আর যে হেডফোন সংসদে দেওয়া হয়েছে সেই হেডফোন দামি বলে দাবি করা হয়েছে।
পূর্বতন তদারকি সরকার যে নানা ধরনের দুর্নীতিতে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করা থেকে শুরু করে সরকারের মেয়াদ শেষ হওয়ার মুখে মুখে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি। বলা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি সরকারের সময়েও দুর্নীতি হয়েছে, কিন্তু 18 মাসের সরকার যে পরিমাণ দুর্নীতি করেছেন সেটা গিনেস বুকে নাম তোলার পক্ষে যথেষ্ট। মূল প্রশ্ন এখন, তারেক রহমান সরকার কি সংসদের এই জঘন্য হেডফোন সরিয়ে উন্নত গুণমানের হেডফোনের ব্যবস্থা করবেন? হাসিনা ছিল ফ্যাসিস্ট। রাষ্ট্রপতির ভাষণে চলছে গভীর খেলা। বাংলাদেশে প্রথম ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংশয় ছিলই, আর সেটাই সত্যি হল। রাষ্ট্রপতি ভাষণ দিতে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয় সংসদে। পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পুর ভাষণে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে প্রবলভাবে আলোচনা চলছে। যে সরকারের আমলে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন সেই সরকারকে তিনি কাঠগড়ায় তুলছেন। কিন্তু এক পক্ষ এটাও বলছেন যে রাষ্ট্রপতির ভাষণের পাণ্ডুলিপি তৈরি করে দেয় ক্ষমতাসীন সরকার, সেখানে নিজে থেকে কোনো বক্তব্য রাষ্ট্রপতি বলতে পারেন না। তবে যে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি সেটা নিয়ে শুধু বাংলাদেশে নয়, প্রবলভাবে আলোচনা চলছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। নর্থ ইস্ট নিউজ ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত করেছে, যেটা মূলত রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে। তারা বলার চেষ্টা করছে যে ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার রাষ্ট্রপতিকে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে। তবে কি মোহাম্মদ ইউনূসের মতোই এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, যখনই কোনো বদল আসে, মাঝখানে পড়ে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেমন দেশের প্রথম নাগরিক, তাকে সাংবিধানিক প্রধান বলা হয়, ঠিক অন্যদিকে তাকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়। যে সরকার ক্ষমতায় থাকে তাকে সেইভাবেই ব্যবহার করে, বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। নর্থ ইস্ট নিউজ বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ইমপিচমেন্টার ট্র্যাপে পড়তে পারেন। তারা বলছে বিএনপি ও জামায়াতে ইসলামী রাষ্ট্রপতিকে অপমান করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিছু পদক্ষেপ করেছিলেন যা তাকে ইমপিচমেন্টার দিকে চালিত করতে পারে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে পদে মর্যাদা সমুন্নত রাখার এবং সত্যবাদিতা বজায় রাখার নির্দেশ দেয়। তবে আওয়ামী লীগের মনোনয়নের মাধ্যমে সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণকারী একজন প্রাক্তন বিচারকের বিরুদ্ধে এখন মিথ্যে বলার গুরুতর অভিযোগ আসছে। এমনকি বিএনপি, জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বাধ্য করা হয়েছে বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ভাষণে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। এমনকি বিরোধী দল জামায়াতে ইসলামী হট্টগোল শুরু করে। এমনকি সরকারি দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যখন প্রবলভাবে হট্টগোল বাধে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসনে শান্ত হয়ে বসেছিলেন। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি। এমনকি সরকারি পক্ষের কোনো সদস্য কথা বলেননি, বরং তারা বিরোধী দলের আক্রমণ উপভোগ করছেন বলেই মনে করা হচ্ছে। এমনকি বক্তব্য শেষ হবার পর রহস্যময় হাসি দেখা গিয়েছে তারেকের মুখে, যেটা নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এমনকি রাষ্ট্রপতি নিজে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন বলেও অভিযোগ উঠে আসে। 5ই অগস্ট রাতে দেশ ত্যাগ করার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা করেছেন, কিন্তু কয়েক মাস পর তার সেই ভাষ্য পাল্টে যায়। রাষ্ট্রপতি বলেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এমনকি মোহাম্মদ ইউনূস সরকারের সময় তিনি একাধিক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। পরে দেখা গেল ইউনূস সরকার চলে যেতেই তাদের বিরুদ্ধে ক্ষোভ ওগড়ে একটি গণমাধ্যমে। ফলে যে সরকার ক্ষমতায় থাকে তার হয়েই কথা বলেন সাংবিধানিক প্রধান। মূলত তাকে তেমনটাই বাধ্য করানো হয়। এখন যেমনটা বিএনপি করছে বলে অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। কেউ কেউ আবার বলছেন সুদূর ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে, তখন হয়তো তিনি বলতে পারেন যে বিএনপি জোর করে তাকে এগুলি বলতে বাধ্য করিয়েছিল, ফলে নিজের পদ ধরে রাখতে সচেষ্ট বলে অনেকে বলছেন। তবে সরকার পক্ষ যে চালিত করে গোটা দেশের রাজনৈতিক, সরকারি, প্রশাসনিক, সাংবিধানিক, বিচার বিভাগীয় দফতর, সেটা বাংলাদেশের ইতিহাস দেখলেও বোঝা যায়, বলছেন বিশেষজ্ঞরা।